আরও ভাই ব্রাদার আছেন অস্ট্রিয়ান যারা রিসেন্টলি আমাদের 6 ব্যাচের শরীফ ভাই, ইভেন আমার আপন বড় ভাই, উনিও জয়েন করেছেন আকিজে। উনি লুক আফটার করবেন ইউনিট 1 এবং ইউনিট 2। তারপর আমার এখানে আর এক ভাই আছে আমাদের 17 ব্যাচের কবির জুয়েল, সে ইউনিট 3 লিড দিচ্ছে। তো যাই হোক, আমার পোর্শনটা যেটা আমি জানতে পেরেছি ভাইবের মাধ্যমে, সেটা হচ্ছে যে R&D এবং কোয়ালিটি পার্ট আমাকে কভার করতে হবে। মূলত আমরা অস্ট্রিয়ান যারা আছি আমাদের একটু ভেবে চিন্তে কাজ করতে হবে। রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ইটস নট সো ইজি ইন টার্মস অফ বাংলাদেশ, কিন্তু আমরা যদি আমাদের বিষয়গুলোকে একটু প্ল্যান ওয়েতে আগাই তাহলে সামনে কিন্তু অনেক ভালো করা সম্ভব। জাস্ট ফর এক্সাম্পল, এইখানে আমি যে বেবিকনগুলো নিয়ে এসেছি, এইখানে কিন্তু দূর থেকে মনে হচ্ছে ইটস এ ভেরি সিম্পল থিংস না, এইখানে প্রত্যেকটা ইয়ার্নই ভেরি নিউ প্রোডাক্ট ইন টার্মস অফ আওয়ার কান্ট্রি। বুকলে ইয়ার্ন অথবা লুপ ইয়ার্ন, মসি ইয়ার্ন অথবা ব্রাস্ট ইয়ার্ন, রেস্ট ইয়ার্ন, ক্রিঙ্কেল ইয়ার্ন, এই ধরনের ইয়ার্নের নাম হয়তো আমরা অনেকে শুনেই নাই, অথবা ইন্টারনেট ঘাটলে আমরা এই ধরনের প্রোডাক্ট সম্বন্ধে জেনে থাকবো। যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি জানা প্রয়োজন, অ্যাজ বিকজ অফ বিং এ টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আমাদের কিন্তু র ম্যাটেরিয়ালসের প্রপার্টিস, দেন ট্রেন্ড অ্যানালাইসিস, তারপরে কালার অ্যানালাইসিস, তারপরে কোনটা মেন্স, কোনটা ওমেন্স, কোনটা কিডস, কি ধরনের প্রোডাক্টগুলো, কি ধরনের কালারগুলো যায়, এই বিষয়গুলো যদি আমরা একটু খেয়াল করি এবং সিজন ওয়াইজ যদি আমরা চিন্তা করি যে অটামের জন্য কোনটা, তারপরে উইন্টারের জন্য কোনটা এবং সামারের জন্য কোনটা, এই বিষয়গুলোকে যদি একটু প্ল্যান ওয়েতে চিন্তা করি, কালার এবং কন্টেন্ট কম্পোজিশনটাকে কনসিডার করি, তাহলে কিন্তু এই ধরনের ভ্যালু এডিশন দেওয়া সম্ভব। আমি একসময় মনে করতাম এই রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের ভূমিকা স্পিনিং জগতে কতটুকু প্রয়োজন আছে। এইখানে প্রত্যেকটা ইয়ার্নই কিন্তু কালারফুল, কোনোটাই ফাইবার ডাইং ছাড়া নয়, আইদার ইন টার্মস অফ পলিয়েস্টার অর ইন টার্মস অফ ভিসকোস অর ইন টার্মস অফ কটন, যে কোনো একটা পার্ট ডাইং করা আছে। এবং এই ফাইবার ডাইং এর সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে আমি ডাইং এর চার্জটা আমার প্রফিটের মধ্যে নিয়ে আসতে পারি। যদি আমি অ্যানালিটিক্যাল পার্টটাকে কভার করে নিজেরা একটা নতুন শেপ দিতে পারি, নতুন কালার কম্বিনেশন আনতে পারি, তাহলে কিন্তু এই ইয়ার্নগুলো $3 থেকে $5 পার পাউন্ডে সেল করা সম্ভব সোয়েটারে। আর নর্মালি ইন জেনারেলি আমরা যে ইয়ার্নটা তৈরি করি সেটার দাম থাকে একদম কার্ড কম যে ইয়ার্ন $3 থেকে $3.25 মধ্যে পার কেজিতে। হোয়ারএস আমাদের এই প্রোডাক্টগুলোর কোনোটার দামই কিন্তু $8 থেকে $10 নিচে নয়। সুতরাং আমরা যদি R&Dর এই পার্টটাকে একটু চিন্তায় নিয়ে আসি, অন্যদের পক্ষে ইটস কোয়াইট ডিফিকাল্ট, কিন্তু অ্যাজ বিকজ অফ বিং এ টেক্সটাইল ইঞ্জিনিয়ার আমরা কিন্তু বুঝতে পারি যে আসলে কোন ধরনের মেটেরিওলজি কি অথবা কি ধরনের কম্পোজিশন দিলে এটা সামার অথবা উইন্টার অথবা অটামে চলবে। এবং আমরা যদি ভ্যালু এডিশন দিতে না পারি তাহলে কিন্তু অন্যদের পক্ষে অতটা সম্ভব নয়। একটা সময় স্পিনিং মানেই ছিল শুধু কার্ড এবং কম প্রসেসের মধ্যে লিমিটেড থাকা, কিন্তু এখন কিন্তু সেই সময় নেই। বাংলাদেশে প্রায় 450-র উপরে স্পিনিং মিল আছে, তার মধ্যে হাতে গোনা 4 থেকে 5টা স্পিনিং আছে যারা এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করে। তার মানে এইখানে হিউজ ডিমান্ড আছে, কিন্তু সাপ্লায়ার তেমন নাই। ম্যাক্সিমাম ইয়ার্ন ইম্পোর্ট হচ্ছে চায়না থেকে অথবা ইন্দোনেশিয়া থেকে, থাইল্যান্ড থেকে। কিন্তু আমরা যদি প্যারালেলি বাংলাদেশের রেসপেক্টে কিছু কিছু প্রোডাক্টটাকে লঞ্চ করতে পারি, তাহলে সেটা কিন্তু আনপ্যারালেলি বিজনেস করা সম্ভব। আমি আমার টিমকে সবসময় বলে থাকি যে চায়নার 10% অর্ডার বাংলাদেশে যদি আসে, বাংলাদেশ অর্ডারের প্রেসারে ভেসে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আমরা অ্যাজ ইউজুয়াল প্রোডাকশন দিয়ে প্রফিট আনতে পারবো না। যদি প্রফিট নিয়ে আসতে না পারি তাহলে আমার টেক্সটাইল ইঞ্জিনিয়ার হয়ে কোম্পানির জন্য খুব বেশি কিছু করার আমি পারলাম না। এই জন্য রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের বিকল্প কিছু নাই। আর সবচেয়ে বড় যে পাওয়াটা আমাদের ভাই ব্রাদাররা যারা বাইং হাউসে আছে, তারপর বিভিন্ন ফ্যাক্টরিতে আছে, এখন ম্যাক্সিমাম যারা আছে, বিশেষ করে 20তম ব্যাচের ভিতরে যারা আছেন, তাদের ম্যাক্সিমাম সবাই কিন্তু একটা ভালো রোল প্লে করছেন। আসসালামু আলাইকুম স্যার। এই জন্য আমরা যদি আমাদের বিষয়টাকে একটু চিন্তা করি যে এই ভ্যালু এডিশন ছাড়া, যেহেতু আমাদের দেশে র মেটেরিয়ালস অ্যাভেলেবল না, টেকনোলজি অ্যাভেলেবল না, মেশিন অ্যাভেলেবল না, সুতরাং আমাদের একটা জিনিস অ্যাভেলেবল, সেটা হচ্ছে যে আমাদের ব্রেনের ইউটিলাইজেশন, যাতে করে আমরা ভ্যালু এডিশনটা আনতে পারি। টেক্সটাইল ইঞ্জিনিয়ার আছে হিউজ, সুতরাং আমরা যদি আমাদেরকে মেলে ধরতে পারি তাহলে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের মাধ্যমেও ভ্যালু এডিশন করতে পারি। নর্মাল 1 কেজি ইয়ার্নের দাম যদি $3.25 হয়, এটা কিন্তু 3 গুণ দাম, কিন্তু প্রফিট মার্জিন হচ্ছে 1:10।
সেলস প্রাইস 3 গুণ হলেও প্রফিট মার্জিন হচ্ছে 10 টাইমস। সুতরাং আমরা এই ভ্যালু এডিশনের বিকল্প কিছু নাই এবং আমরাই এটা করতে পারবো, অন্যদের পক্ষে এত সহজ বিষয় না। কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যারা জেনারেল ডিভিশন থেকে R&D-তে বা কোয়ালিটিতে আছে, তারা ফরেন বায়ারের অনেক ভাষাই বুঝতে পারে না, কোনটা পলিউরেথেন, কোনটা পলিয়েস্টার, অথবা কোনটা ভিসকোজকে আমরা রেওন হিসেবে বলছি, অনেকে সেই বিষয়গুলো বুঝতে পারে না। কিন্তু আমরা এই জিনিসগুলো বুঝতে পারি বিধায় আমরা কিন্তু বাইরের ডিলিংস গুলো খুব সহজে করতে পারি। আজকে আমি একটা বাইং হাউসের মিটিং, আমাদের ফ্যাক্টরিতে ভিজিট ছিল নেদারল্যান্ডের বায়ার, তার সাথে মিটিং শেষ করে আমি 2টার সময় রওনা দিলাম। ওইখানে দেখা যাচ্ছে যে মার্কেটিং এর যারা সিনিয়র আছেন অথবা কলিগরা আছেন, ম্যাক্সিমাম মিটিং এর করেসপন্ডিংটা আমাদের সাথেই হয়। আমরা যদি এই বিষয়গুলোকে একটু গুরুত্ব সহকারে নিই, যে স্পিনিং এও R&D করা সম্ভব, স্পিনিং এও ভ্যালু এডিশন করা সম্ভব, সেটা কিন্তু আমাদের দ্বারাই সম্ভব। এবং আমি মনে করি যে আমরা যদি একটু কেয়ারফুলি এই জিনিসগুলো নিয়ে ঘাঁটি আর একটু যদি বাস্তবতার নিরীক্ষে চলার চেষ্টা করি যে না আমাকে এটা পারতেই হবে, আমাকে করতেই হবে। রিসেন্টলি আমি চায়না ভিজিট করলাম, ওইখানে একজন মিল ওনারের সাথে কথা হচ্ছিল। 1983-তে সে স্কুল টিচার ছিল। 40 বছরের ব্যবধানে আমাদের আকিজ গ্রুপের সমান টার্ন ওভার তার, মাত্র 4-5টা মিল থেকে। তার ওইখানে R&D অনেক স্ট্রং এবং R&D কে তার একটা প্রোডাক্ট হিসেবে এখন সেল করে। এটা ভাবাই যায় না যে R&D করে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে তারা, তার অ্যাজ ইউজুয়াল প্রোডাক্টের পাশাপাশি R&D একটা প্রোডাক্ট বাইরে থেকে অর্ডার পাচ্ছে, সাবকন্ট্রাক্টর অন্য মিল থেকে উঠাই দিচ্ছে, তার ক্যাপাসিটি ওভারলোডেড। সুতরাং এই বিষয়গুলোকে নিয়ে যদি আমরা চিন্তা করি, আর স্পিনিং হচ্ছে টেক্সটাইল ডিভিশন একদম ফাউন্ডেশন। আমি যে সেক্টরেই যাই না কেন, স্পিনিং এর যদি পার্টটা আমি কভার করতে পারি, বুঝতে পারি, তাহলে কিন্তু অনেক ভালো করা সম্ভব। আমরা তো বললাম যে আমরা পরিবারে দুই ভাই স্পিনিং এ আছি। শরীফ ভাই 6 ব্যাচে, আমি 8 ব্যাচ থেকে অস্ট্রেল। আমরা কিন্তু ডে 1 থেকেই কমিটেড ছিলাম যে আমরা ট্র্যাক ছাড়বো না। যদি নিজেরা কমিটেড থাকি এবং সততার পরিশ্রমকে ঠিক রাখি, তাহলে এই সেক্টর অনেক ভালো করা সম্ভব। আমাদের ব্যাচে আমরা 50 জন ছিলাম, লাস্টে গিয়ে স্পিনিং এ থাকলো 6 জন। 6 জন থেকে আমরা এখন ট্র্যাকে আছি 2 জন। তার মানে এই সেক্টরটা একদমই ফাঁকা, মানে বলা যায় যে ফাঁকা মাঠে গোল দেওয়া সম্ভব। কারণ স্পিনিং এ অন্য কোনো ট্র্যাক থেকে এসে তেমন কিছু করা সম্ভব নয়, হোয়ারেস স্পিনিং এর লোকজন অন্য ট্র্যাকে অনেক কিছু করতে পারে। সুতরাং আমরা যদি R&D একটু চিন্তা ভাবনা করি, তাহলে কিন্তু এই স্পিনিং সেক্টরটাকে অন্য লেভেলে নিয়ে যাওয়া সম্ভব। এবং আমরা যে হেল্পটা পাচ্ছি বা পাই, যেটা কল্পনাও করা যায় না, বিশেষ করে কামরুজ্জামান রিয়েলের কথা না বললেই নয়, 9 ব্যাচের। আমি যখন তার বিষয়টাকে তাকে হেল্প চাইলাম যে ভাই আমরা এই নতুন প্রোডাক্টটা মার্কেটে নিয়ে আসছি, তোমার হেল্প লাগবে, সে শুধু বললো যে ভাই আমি আসলে একদম মানে ফ্রন্ট লাইন থেকে অনেক কিছু অনেক সময় করা সম্ভব না হলেও আমি আপনাকে পথটা চিনাই দিব, কোন পথে কিভাবে কোথায় নক করতে হবে। এবং সেইভাবেই কিন্তু H&M এর নমিনেশন পাওয়া। 12 ব্যাচের ফাহিম ছিল, ফাহিমও এখন সুইডেনে আছে, সেও আমাকে টম টেইলরের একটা নমিনেশনের ব্যবস্থা করে দিচ্ছে যে এই পথে আপনারা আগান। এরকম অনেক ভাই ব্রাদাররা কিন্তু আমাদের নমিনেশনের বিষয়ে হেল্প করে এবং তারা সঠিক দিক নির্দেশনা প্রদান করে, যার কারণে আমাদের এই সামনের পথ চলাটা এতটা মসৃণ হয়। আমরা যখন পাশ করে বের হই তখন কিন্তু এতটা সহজ ছিল না। এখন যারা আপকামিং স্টুডেন্ট আছে তাদের জন্য অনেক সহজ, তারা বুদ্ধি পরামর্শ করতে পারে, কোন দিকে যাবে, কোন পথে যাবে, অনেক কিছু করতে পারে। এই জন্য আমি বলছি যে R&D বিষয়টাকে মাথায় রাখা, আর নিজে যদি আমরা পরিশ্রম করি। অনেক সময় আমি বলে থাকি বাইং হাউসকে যে আমার জন্য 24/7 যখন তখন যে কোনো সময় আমাকে ফোন দেওয়া যাবে, যে কোনো সময় আমাকে নক করা যাবে, কোনো অসুবিধা নেই। ইভেন রাত 2টার সময় ইউরোপ থেকে ফোন এসছে, কারণ তাদের সাথে আমাদের টাইমিং এর গ্যাপ আছে। আমরা তখন চেষ্টাই রাখি যে না এই একদিন, সে তো 365 দিনে 365 বার ফোন দেবে না, হয়তো সারা বছরে মিলে 5 বার 7 বার ফোন দেবে। সুতরাং এইটা আমার জন্য কোনো সমস্যা না, কিন্তু এই এক্সেসটা দেওয়ার কারণে কিন্তু অনেক বেশি প্রিভিলেজ আমরা পেয়ে থাকি। আমি যেহেতু ফ্যাক্টরিতে বসি, কিন্তু আমি ফ্যাক্টরিতে বসলেও রিয়েল যেটা বলছিল, আমি সবসময় চেষ্টা রাখি যে আসলে ফ্যাক্টরির মধ্যে সীমাবদ্ধ রাখবো না। নিজে যদি নিজেকে মেলে ধরতে চাই, তাহলে পরিশ্রমের বিকল্প কিছু নাই এবং মাথা খাটানোর বিকল্প কিছু নাই। নর্মালি আমি, অনেকেই মনে করে 9টা-6টা অফিস, কিন্তু আমার অফিস শেষই হয় রাত 10টায়, কখনো 11টায়। কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি, পরিশ্রমের বিকল্প কিছু নাই। ছোটবেলা থেকে 2টা লাইন খুব স্পষ্ট করে আমার মা আমাদেরকে বলতেন, সততা সর্বোৎকৃষ্ট পন্থা আর পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। এই 2টা লাইনকে আমরা 2 ভাই বা বোন আমরা একদম সেইভাবে লালন করে চলি, যে কারণে আলহামদুলিল্লাহ স্পিনিং সেক্টরেও আমরা অনেক ভালো আছি।
আর আমি যদি কোয়ালিটি ডিপার্টমেন্টের কথা বলি, আগে ছিল কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট, এখন সেটা চেঞ্জ হয়ে সময়ের প্রয়োজনে কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট। কারণ আমাদেরকে ইচ অ্যান্ড এভরি স্টেপ নিতে হয় খুব ভেবে চিন্তে। কারণ স্পিনিং এমন একটা ডিভিশন যেখানে একবার ইয়াং প্রোডাকশন যদি হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে আর তেমন কিছুই করা থাকে না। সুতরাং আমাদেরকে প্রতিটা স্টেপ ফেলতে হয় একদম ভেবে চিন্তে। এবং স্পিনিং এর মধ্যেই এখন এত ধরনের টেকনোলজি, এত ধরনের মেশিন এসছে যেটা আসলে ভাবনার বাইরে। এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাপোর্ট নিয়ে এখন কিন্তু অনেক মেশিনে আমরা সেটা ইমপ্লিমেন্ট করতে পারি এবং কোয়ালিটি অ্যাচিভ করতে পারি। সুতরাং সবকিছু চিন্তা ভাবনায় যদি নিয়ে আসি তাহলে এখন আগের মতো একটা ভয় বা ভীতি ছিল যে এখানে গিয়ার ক্যালকুলেশন কিভাবে হবে, ড্রাফট ক্যালকুলেশন আমি কিভাবে করব, একটা খুব প্যারেশনের একটা ব্যাপার ছিল। আসলে কিন্তু এখন এইসব তেমন কিছুই নাই, একদম বেসিক করে ফেলছে। আর ম্যাক্সিমাম মেশিন ইনভার্টার কন্ট্রোল, যে কারণে এখন মনিটর কন্ট্রোল হয়ে যাওয়াতে তেমন কোনো রকম কোনো বেগ পাওয়ার কিছু নাই। সুতরাং আমরা যদি এই বিষয়গুলো ভাবি, একটা সময় স্পিনিং মানেই ছিল ডাস্ট, ফ্লাই এবং টেম্পারেচারের ব্যাপারে যেটা পজিটিভিটি থাকে না, কিন্তু এখন কিন্তু চিলার ফ্যাক্টরি। তারপরে দেখা যাচ্ছে যে এখন অটোমাইজেশনে ভরপুর, হাই স্পিড এবং হাইলি টেকনোলজিক্যাল সাপোর্ট আমরা পাচ্ছি। সুতরাং সবকিছু যদি আমি চিন্তা করি তাহলে কিন্তু স্পিনিং এ এখন যে ভয় পাওয়ার যে বিষয়, গরমের বিষয়টা না, চিলার সিস্টেম চলে এসছে এবং এত অত্যাধুনিক প্রসেস এবং প্রোডাক্ট এসছে যেগুলো নিয়ে যদি আমরা একটু কাজ করি, একটু ভাবনার মধ্যে নিয়ে আসি তাহলে কিন্তু খুব সহজেই সেটা সম্ভব। ভয়ের কিছু নেই। অনেক সময় অনেক ক্ষেত্রে অনেকে মিল ভিজিটে যাচ্ছে, ভয় পাচ্ছে কিভাবে গিয়ার চেঞ্জ করবে, এই করবে সেই করবে। আসলে এইরকম এখন ভাবনার কিছু আমি দেখি না। আর আমরা তো একেবারে বকলম নাই যে আমরা এই জিনিসগুলো পারবো না, সুতরাং এটা নিয়ে ভয় পাওয়ার তো আমি কিছু দেখি না। আর স্পিনিং সেক্টরে একটা সময় ধারণা ছিল যে না, বেতন এবং সুযোগ সুবিধা কম, কিন্তু আমি যদি বলি তাহলে আমি বলবো সেই সিচুয়েশনটা চেঞ্জ হয়ে গেছে 2014-15 সালের দিকে। এখন কিন্তু আমাদের ফ্রেন্ড সার্কেলদের সাথে যদি কম্পেয়ার করা যায়, আমি এক্সাক্ট ফিগার বলছি না, দেখা যায় তাদের থেকে আমাদের স্পিনিং এ যারা আমরা আছি তাদের ইনকাম অ্যারাউন্ড 5 টাইমস বেশি। আর যদি সেভিংস বলি, নট লেস দেন 7 to 8 টাইমস। এবং তারাও যে এমন যে 9টা-6টা অফিস করতেছে, বিষয়টা কিন্তু তা নয়। সুতরাং আমাদের পরিশ্রম এবং সততায় দুইটা জিনিস ঠিক রাখলে এই সেক্টরও ক্যারিয়ার গড়ার অনেক কিছু আছে। এবং এই স্পিনিং এর আগে একটা উইং ছিল শুধু প্রোডাকশন এবং কোয়ালিটি। আমাদের যিনি রাহেন কবির জুয়েল সাহেব, উনি কিন্তু মেইনটেনেন্স সাইড থেকে উঠে আমাদের যে 2টা আল্ট্রা মডার্ন ইউনিট, তার টোটাল ড্রয়িং ডিজাইন তার করা, যেটা সাবকন্টিনেন্টের মধ্যে সবচেয়ে হাইলি টেকনোলজিক্যাল ইউনিট। এটা টুলজার জার্মান কোম্পানি থেকে আমাদেরকে জানানো হয়েছে। সুতরাং সে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হয়ে মেইনটেনেন্স সাইড দিয়ে উঠে একটা সময় সে কোয়ালিটিতে ছিল, তারপরে প্রোডাকশনে ছিল, তাকে অলরাউন্ডার করে এখন একটা ইউনিটের ইনচার্জ করা হয়েছে এবং সবগুলো ইউনিটের সে মেইনটেনেন্স কভার করে। এখন তার ডিমান্ড কিন্তু অন্য লেভেলে। সুতরাং আমরা যদি নিজেদেরকে ওইভাবে তৈরি করি তাহলে আমাদের এই বাদ ভাঙা উল্লাসের মতো আমরা কিন্তু আমাদের ক্যারিয়ার করতে পারি। শুধু কোয়ালিটি প্রোডাকশনের মধ্যে নয়, মেইনটেনেন্স, বাইং হাউস, সাপ্লাই চেন, মেশিন মার্কেটিং, ইয়ার্ন মার্কেটিং, অনেক দিকে আমাদের উইং ছড়ানো। ইভেন এখন গার্মেন্টস ডিভিশনে সোর্সিং এবং সাপ্লাই চেন, এইখানে আমাদের স্পিনিং এর লোকজনকে খুঁজে, কারণ ওই জায়গাটা অনেক সেন্সিটিভ। এই সেক্টরগুলো কিন্তু বেশি দিন নয়, জাস্ট 4-5 বছরের মধ্যে এই সেক্টরগুলো আমাদের সামনে এসছে। সুতরাং আমরা যদি আমাদেরকে তৈরি করতে পারি তাহলে এই স্পিনিং হোক অথবা যে কোনো এরিয়াতে হোক আমরা ক্যারিয়ার করতে পারি। এবং আমি আশা করি যে আমাদের ইউনিভার্সিটি থেকে স্পিনিং এর যারা আছে তারা কেউ ট্র্যাক ছাড়বে না। ট্র্যাক ছাড়লেই পরবর্তীতে সে নানা রকম ডিপ্রেশনে ভোগে, 2-3 বছর 5 বছর পরে গিয়ে আবার অন্য ট্র্যাকে ক্যারিয়ার করার চেষ্টা করে, তখন আবার তাকে জিরো থেকে শুরু করতে হয়। ইন দ্য মিন টাইম কিন্তু তার ওই নিজস্ব ট্র্যাকের লোকজনগুলো একটা অন্য লেভেলে নিজেদেরকে নিয়ে যায়। সুতরাং যদি আমি লেগে থাকি, আজ না হোক কাল, না হোক পরশু সাকসেস আসবেই। এবং আমরা যদি না আগাই, এমনি কিন্তু লোড যদি আমরা না নেই, এই নতুন প্রোডাক্ট যদি ডেভেলপমেন্টের দিকে আমরা না আগাই তাহলে কিন্তু আমাদের ফ্যাক্টরি এবং দেশও আগাবে না। এবং এটা আমাদের অনেক দায়িত্ব আছে। সুতরাং এই দায়িত্ববোধের জায়গা থেকেই যার যার ট্র্যাকে আমরা থাকবো, লেগে থাকবো এবং সর্বোচ্চ চেষ্টাটা করব। বিশেষ করে স্পিনিং এখন আর ছোট্ট এরিয়ার মধ্যে নাই। আমাদের অনেক স্পিনার, অনেক অ্যালামনাই, এরা কিন্তু দেশের বাইরে অনেক ভালো কিছু করতেছেন। বাংলাদেশি হিসাবে তুরস্ককে লিড দিয়ে এসছে, বাংলাদেশি হিসাবে এখন সুইডেনে লিড দিচ্ছে, তারপরে বিভিন্ন জার্মানি বিভিন্ন কোম্পানিতে লিড দিচ্ছে। এই যে প্রতিষ্ঠানে, বড় বড় প্রতিষ্ঠানে
টেক্সটাইল ইঞ্জিনিয়ার ফ্রম ওয়াস্ট, এটা তারা কিন্তু ভালো দক্ষতার সাথে ভালোভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। সুতরাং আমাদের একটু যদি পজিটিভলি আমরা চিন্তা করি, একটু পরিশ্রমী হই, মাথাটাকে খাটাই, তাহলে অনেক কিছু করা সম্ভব। তো আমি আর সময় নিচ্ছি না, এখানে আমাদের আরো ভাই ব্রাদার যারা আছেন, স্যাররা আছেন, কিছু বক্তব্য রাখবেন, মূল্যবান কথা রাখবেন। আর আমি দোয়া চাই সবার জন্য। আমি আমার পক্ষ থেকে বলবো, ট্র্যাক ছাড়ার কোনো প্রয়োজন নাই, সততার পরিশ্রম ঠিক থাকলে সামনে যাওয়ার কোনো বিষয় নয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।